যারা আবার আগামী ইলেকশনে ফিরে আনার জন্য ইনিয়ে বিনিয়ে রাস্তা তৈরি করতেছে, যমুক শর্তে তমুক শর্তে আগামী ইলেকশনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বলতেছেন যে আগামী নির্বাচনে উনি কারো রাজনৈতিক অধিকার হরণ করতে পারবেন না, তাহলে সেই সরকার শেখ হাসিনারা ফিরাই নিয়ে এসে তার ফাঁসি দেবে? জি না। দেখেন, আমাদের এই ছাত্র বন্ধুরা যারা একটা সময় বলল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না, তারাই কিন্তু এখন ওইখান থেকে একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করলো। যারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আন্দোলন করলো যে এখানে ছাত্র রাজনীতি চলবে না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, পেশি শক্তির ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধাগ্রস্ত করেছে, ছাত্র নেতাদেরকে বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকতে দেয় নাই, সিনেটে পর্যন্ত বলেছে ছাত্র রাজনীতি চায় না, তারাই এখন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা, তারা এখন নতুন দলের নেতা। তাহলে এটা কি একটা হিপোক্রেসি না? এটা কি একটা আপনার হচ্ছে রাজনীতিতে নিজেদের যে একটা পাবলিক সেন্টিমেন্ট বা একটা ক্রেজ তৈরি করার যে একটা অবস্থান, নিজেদের ফেসবুক ফলোয়ার হাইপ ক্রিয়েট করার যে একটা অবস্থান, সেটাকে কাজে লাগিয়ে অন্যদের সাথে একটা অন্যায় অবিচার করে না, পাবলিকের সাথে একটা হিপোক্রেসি করে না, প্রতারণা করে না? তাহলে এবং নাগরিক কমিটি যারা, তারা কি বলেছিলেন কোট আনকোট, যে নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না, এখান থেকে রাজনৈতিক দল গঠন করা হবে না। শুরুর দিকে তো এই ধরনের কথাই বলা হয়েছিল এবং মানুষকে বিশ্বাস করা হয়েছিল যে আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা আপনাদের বিভিন্ন কিছু নিয়ে কাজ করব। কিন্তু পরবর্তীতে কী দেখা গেল, তারা কিন্তু ওইখান থেকে শিফট হয়ে রাজনৈতিক দল গঠন করলো। এবং গতকালকে তাদের অন্যতম একজন নেতা, তিনি জাতীয় নাগরিক পার্টি বলতে পারতেছেন না, জাতীয় নাগরিক কমিটি বলতেছেন বারবার। তো কেন ভাই? মানুষকে তো এইভাবে করে আপনি যখন অস্পষ্টতা মাঝে রেখে মানুষকে যখন আপনি মোবিলাইজ করবেন, মানুষ বুঝতেছে না যে আপনারা একটা বলতেছেন একটা, করতেছেন একটা, আপনাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো মানুষকে যখন আপনি এইভাবে করে মানে প্রতারিত করবেন, আপনার কথা কাজ লক্ষ্য উদ্দেশ্য মানুষের কাছে স্পষ্ট থাকবে না, ক্লিয়ার থাকবে না, আপনি কি মনে করেন যে এই মানুষগুলো কোনো পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে জেলে যাবে, আপনার সাথে মাইর খাবে, একটা প্রতিকূল পরিবেশ তৈরি হলে আপনার সাথে মিটিং মিছিল করবে, আপনাকে জীবন দিয়ে রক্ষা করবে? করবে না। এখন হয়তো শত শত হাজার হাজার মানুষ আপনাদের পিছনে ঘুরঘুর করবে, কারণ আপনারা মিনিস্টার, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের কাছে টাকা আছে, আপনাদের কাছে গেলে সুযোগ সুবিধা পাওয়া যায়, ডিসি অফিসে যাওয়া যায়, এসপি অফিসে যাওয়া যায়, বিভিন্ন মিনিস্ট্রিতে তদবির করা যায়, এই জন্য হয়তো আপনাদের পিছনে পিছনে ঘুরবে। কিন্তু আপনারা যদি জনগণের রাজনীতিটা করতে চান, তাহলে জনগণের কাছে আপনাদের কমিটমেন্টটাকে স্পষ্ট করতে হবে। আপনাদের কমিটমেন্ট কিন্তু স্পষ্ট না, কারণ উনি বলতেছে যে জাতীয় নাগরিক কমিটি, অনেকবার বলতেছে, নাম বলতে পারতেছে না। তার মানে কি যে নাগরিক কমিটি রাজনৈতিক দল হয় না, কিন্তু রাজনৈতিক দল নাগরিক কমিটি হয়ে গেছে। এটাই তো বাস্তবতা। আমি গণ অধিকার পরিষদের কথা যদি বলি, ছাত্র অধিকার পরিষদের কথা যদি বলি, মানুষের কাছে, ছাত্র সমাজের কাছে আমাদের একটা কমিটমেন্ট আছে। দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরের ছাত্র রাজনীতি। ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার নেতাকর্মীদের ভোটে নির্বাচিত। আমার কিন্তু ক্ষমতার চাবিকাঠি অন্য কারো কাছে নয়। যেরকম ছাত্রলীগের ক্ষেত্রে আওয়ামী লীগের শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তাদেরকে, এখনও ছাত্র দলের ক্ষেত্রে তারেক রহমান বা রুহুল কবির রিজভী, তাদের হাতে। নতুন ছাত্র সংগঠন, তাদের কি হওয়ার কথা ছিল? এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করার কথা ছিল, হওয়ার কথা ছিল, যেটা সবাই মেনে নেয়। কিন্তু আমরা দেখলাম যে তারা নিজেরাই প্রতিষ্ঠা দিন, তারা নিজেরাই কামড়াকামড়ি। আমরা আক্ষরিক করতে বলতাম যে কামড়াকামড়ি, কিন্তু বাস্তবিক অর্থেই দেখলাম যে তাদের একজন ছেলে সহযোদ্ধা মেয়ে সহযোদ্ধাদেরকে কামড়াইতেছে। তাদের প্রাইভেটের সহযোদ্ধারা বলতেছে যে ঢাবি তাদেরকে কামড় দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে কামড় দিছে। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়রা বলতেছে যে প্রাইভেট এসে আক্রমণ করছে। এখন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কি কামড় দিচ্ছি? এই নেই তো। আর সাদ্দাম মিনানও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আর সমস্যাটা তো আপনাদের নিজেদের ক্ষমতার লড়াই, নিজেদের সংগঠনের ক্ষমতার লড়াই। এখানে কে ঢাকা বিশ্ববিদ্যালয় আর কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নটা তো আগের না। তো সেই জায়গা থেকেই আসলে বলছি যে আমাদের যে একটা কমিটমেন্ট ছিল, আমরা কিন্তু কমিটমেন্টটা রেখেছি। দলীয় দাসত্ব লেজুর ভিত্তির বাইরে ছাত্র রাজনীতি। 2019 সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন আমরা লাভ করেছি। তারপরে ধারাবাহিকভাবে ছাত্রলীগের বাইরে
প্রতিবাদী যে রাজনৈতিক শক্তিটা আপনারা দেখেছেন, এটা কিন্তু ছাত্র অধিকার পরিষদ এবং তাদেরই নেতৃত্বে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান। আপনি দেখেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ভূমিকা সমগ্র বাংলাদেশে এই আন্দোলনকে গোছানোর ক্ষেত্রে, এবং এই কমিটিতেও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কী পরিমাণে ছিল আপনি স্ট্যাটিস্টিক্স করে দেখান, তাহলে বুঝবেন ছাত্র অধিকার পরিষদ 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বের কোন কোন জায়গায় কীভাবে করে কত বিশাল অংশ জুড়ে আছে। এটাই তো বাস্তবতা। আর আমাদের যে কমিটমেন্ট, পয়সার কাছে বিক্রি না হওয়া, ক্ষমতার কাছে বিক্রি না হয়ে যাওয়া, জনগণের সাথে থাকা। 2024 সালে জাতীয় নির্বাচনের সময় এই শেখ হাসিনা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, দলের নিবন্ধন দিবে, 5 কোটি করে টাকা দিবে, 10টা করে আসন দিবে। আমরা তো যাই নাই। আমরা তখন গেলে এই বিপ্লব হইতো না, এই জন্যই যাই নাই। এই গণ অভ্যুত্থান হইতো না, মানুষ তরুণদেরকে আর বিশ্বাস করতো না, রাষ্ট্র সংস্কার স্বপ্ন আর দেখতো না। আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, এইটা আর দেখতো না। আমাকে পার্সোনালি প্রস্তাব দেওয়া হয়েছিল 5 কোটি টাকা, 25 কোটি গ্রাম এক আসনের এমপি আমাকে বানিয়ে দেওয়া হবে, আমি তো হই নাই, স্যাক্রিফাইস করেছি না। আমরা কমিটমেন্টের জায়গাটা ঠিক রেখেছি, এখনও কমিটমেন্টের জায়গাটা আমরা মানুষের কাছে ধরে রেখেছি। হ্যাঁ, আমরা যেহেতু ক্ষমতার বলয় নাই, ক্ষমতার কাছে নাই, ক্ষমতার কাছে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি। ক্ষমতায়ও নাই, ক্ষমতার আশপাশেও নাই। আমাদের অনেক রকমের চ্যালেঞ্জ আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আর্থিক চ্যালেঞ্জ, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। এটা আমি বলছি পাবলিকলি যে ছাত্র অধিকার বা গণ অধিকার পরিষদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। এছাড়া ছাত্র অধিকার পরিষদের গণ অধিকার আর কোনো চ্যালেঞ্জ নেই। কারণ বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে একমাত্র ফ্যাসিবাদী বা সরকারের বাইরে গিয়ে প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা পিওরলি যে রাজনৈতিক দল, সেইটা হইতেছে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক পেশাজীবী আইনজীবী অধিকার পরিষদ। বাংলাদেশের ইতিহাসে এইভাবে আর কোনো রাজনৈতিক দল গঠন হয় নাই, এটি কেবলমাত্র ছাত্র অধিকার পরিষদ। সুতরাং বাংলাদেশের ভবিষ্যতে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ভবিষ্যতে, মানুষের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যতে আমরা কাজ করে যাব, এখনও কাজ করছি, ভবিষ্যতে কাজ করে যাব, এটা আমাদের কমিটমেন্ট। গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, সার্জিস আলমের এই বক্তব্যকে কীভাবে দেখছেন? এই বক্তব্য হচ্ছে, আমরা তো মাত্র রাজনৈতিক দল গঠন করলাম, এতদিন বলছি যে রাজনৈতিক দল গঠন করব না, এই বইলে বিভিন্ন ফাঁক ফোকর, বিভিন্ন বয়ান টয়ান মাইরে এখন সত্যি আমাদের উদ্দেশ্য, আমরা চলে আসছি রাজনৈতিক দল গঠন করছি। রাজনৈতিক দল গঠন করলেই তো হলো না, এখন সারা দেশে তো নেতাকর্মী তৈরি করতে হবে, এবং কেন্দ্রীয় পর্যায়ে খালি পরিচিত হইলেই তো হবে না, তৃণমূল পর্যায়ে তো মাঠ তৈরি প্রিপারেট করতে হবে। এগুলা করতে তো আরও সময় লাগবে। তাহলে এতদিন সংস্কারের বাজনা বাজাইছে, সংস্কারের গান বলা হয়েছে যে সংস্কার না হলে নির্বাচন না। এখন বলা হইতেছে যে শেখ হাসিনাকে ধরে এনে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। তো যেই সরকারের মাত্র 21 জন উপদেষ্টা, 23 জনই সেটাই এখনও কমপ্লিট করতে পারে নাই। যেই সরকারই এই শেখ হাসিনাকে নিরাপদে ইন্ডিয়া পাঠিয়ে দিতে সহযোগিতা করতেছে, কেন বলতেছি, তারা কি এখন ওই সরকারের ভিতরে নাই? আছে তো। 626 জনকে যেই সরকার আশ্রয় দিয়েছে, যেই সরকার আওয়ামী লীগের এই দাগে খুনি মাস্টার মাইন্ডদেরকে জামিন দিতেছে, আওয়ামী লীগের এই গ্যাংদেরকে যারা আবার আগামী ইলেকশনে ফিরে আনার জন্য ইনিয়ে বিনিয়ে রাস্তা তৈরি করতেছে, যমুক শর্তে তমুক শর্তে আগামী ইলেকশনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বলতেছেন যে আগামী নির্বাচনে উনি কারো রাজনৈতিক অধিকার হরণ করতে পারবেন না, তাহলে সেই সরকার শেখ হাসিনারা ফিরাই নিয়ে এসে তার ফাঁসি দিবে? জি না। আপনারা ধান্দায় আছেন, আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, আপনারা সময় চাইতেছেন, সময় নিচ্ছেন, আর আপনাদের যে পাশাপাশি যে ইচ্ছা সেটা হলো আগামী ইলেকশনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আবার আপনারা আইনে, আওয়ামী লীগকে আবার নির্বাচনে আপনাদের সাথে নিয়ে আপনারা পার্লামেন্টে যাবেন, অংশগ্রহণ করাবেন। আমি কি ভুল বললাম? ভুল বলে থাকলে উত্তর দিবেন। আমি তো ভুল বলতেছি না। তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আগামী নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো না? নাহিদ ইসলাম যে উপদেষ্টা ছিলেন, তাকে উনি উপদেষ্টা হয়ে গেলেন, দেশের রাষ্ট্রের দায়িত্ব নিলেন, উনি কি ঘোড়ার ডিম করলেন? কি কাজগুলো করছেন? গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের প্রথম কাজগুলো কী ছিল? ফ্যাসিবাদী শক্তিগুলোর কার্যক্রম বন্ধ করা, নির্বাচনে তাদের অংশগ্রহণকে বন্ধ করা, ব্যবস্থার বিলোপ করা, নির্মূল করা। ছাত্রলীগকে নিষিদ্ধ করতেছিলেন না আপনারা, আমরা জোর জবরদস্তি করে প্রোগ্রাম করে চাপ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করালাম। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না, আপনি মন্ত্রিত্ব ছাইরা দিয়ে এখন এসে রাজনৈতিক দল গঠন করলেন। আমরা চাইলাম হলো স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম
উনার পদত্যাগ করলো কে? তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অনেকেই লাফালাফি ঝাপাঝাপি করতেছে যে দেখছেন ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনৈতিক দল গঠন করছে, এরকম নেতা বাংলাদেশে আছে? ভুলভাবে ব্যাখ্যা করেন কেন ভাই? ক্ষমতা ছেড়ে দিয়ে তো রাজনৈতিক দল গঠন কেন? ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করে তারপরে আবার ক্ষমতা ছেড়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলে আরোহণ করেছেন। আর সত্যিকার অর্থে যদি ইনাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, এই ফ্যাসিবাদের নির্মূল এবং গণহত্যাকারী লুটেরাদের যদি বিচার করা, তাদের শাস্তির আওতায় আনা, তাদেরকে নির্মূল করার যদি ইচ্ছা থাকতো, কর্মসূচি থাকতো, কার্যক্রম থাকতো, তাহলে অভ্যুত্থানের সকল শক্তিকে সাথে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তারা গঠন করে সবাইকে নিয়ে সেই কাজগুলো করতেন। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা, দল গঠন করা, আবার ক্ষমতায় আসা। পারলে আমার কথাগুলোকে চ্যালেঞ্জ করে দেখান। আমি চ্যালেঞ্জ করে বললাম। তবে আমি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে বলতেছি যে যারা কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সেন্টিমেন্টকে অপব্যবহার করবে, বিপ্লবকে কুক্ষিগত করে নিজেদের মতো করে যারা অপব্যবহার করবে, রাষ্ট্র সংস্কার থেকে বিপ্লবে অংশগ্রহণকারী অন্য ক্ষমতা শক্তিকে কৌশল করে দূরে রাখবে এবং বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ পরিপন্থী রাজনীতি করবে। মানে আমি এটাই বলতেছি যে নতুন রাজনৈতিক দলকে নিয়ে সিরিয়াস কিছু কোয়েশ্চেন উঠেছে। ধর্মপ্রাণ বাংলাদেশের মানুষ 96% মুসলমান এবং অন্য ধর্ম সবাই মিলে আমরা বসবাস করি। এই দেশের মানুষের একটা মূল্যবোধ আছে। তাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশনস এসেছে। তারা এমন সব এজেন্ডাকে প্রমোট করার জন্য কাজ শুরু করেছে বলে অভিযোগ আসতেছে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। বরং বাংলাদেশের মানুষ এই ধরনের কার্যক্রম মানুষ মানে অবজার্ভ করতেছে, দেখতেছে। এই ধরনের কার্যক্রম যেগুলো বের হয়ে আসতেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ঝাঁটিয়ে বিদায় করবে। যে ধরনের জঘন্য ধরনের এজেন্ডার বিষয়ে তাদের বিষয় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি কি বলতে চাচ্ছি, আমি শব্দ বাক্য উল্লেখ না করলেও আপনারা